ভারত ভাগের হুমকি বাংলাদেশের উপদেষ্টা মাহফুজ আলম সোশ্যাল মিডিয়ায় বিকৃত মানচিত্র পোস্ট মাহফুজ আলমের পরে পোস্ট মুছে দেন মাহফুজ আলম। বাংলা সেভেন সিস্টার্স রাজ্য মানচিত্র থেকে বাদ দেওয়ার ছক। বাংলাদেশের বর্তমান সরকার ভারতের সার্বভৌমত্বের জন্য বিপদ। ইউনূসের আসল ইচ্ছে প্রকাশ্যে আসছে। এবার তাহলে কি ৭১-এর ভুল শুধরে নেওয়ার পালা? বিকৃত মানচিত্র পোস্ট করা হচ্ছে, বিকৃত মানচিত্র সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হচ্ছে, পরে সেটা মুছে দেওয়া হচ্ছে। কিন্তু সব থেকে বড় কথা যেটা আমরা জানি যে কোনো একটি দেশের বিকৃত মানচিত্র যদি কেউ পোস্ট করে, ভুলবশত করে থাকলেও সেখানে ভুলের জন্য ক্ষমা চাইতে হয় বা তার বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ করাটা স্বাভাবিক। ওই ইউনূস প্রশাসনের তরফ থেকে তাদের যে একেবারে খুব কাছের যে, আমরা তো মন্ত্রিসভা বলতে পারবো না কারণ সেখানে কোনো মন্ত্রিসভা নেই, কোনো গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকার চলছে না, কিন্তু যারা উপদেষ্টা মণ্ডলী, যারা কার্যত ইউনূসের সব থেকে কাছের লোক, ডান হাত বাঁ হাত, তাদের মধ্যে অন্যতম হলেন মাহফুজ আলম, অন্যতম উপদেষ্টা। তাহলে তার করা একটা পোস্ট যদিও তিনি ডিলিট করে থাকেন, তাহলেও সেই পোস্টটা কিছুক্ষণের জন্য হলেও সোশ্যাল মিডিয়াতে ছিল এবং সেই জায়গা থেকে কেন কোনো রকম ভাবে ক্ষমা চাওয়ার জন্য বাধ্য করা হচ্ছে না মাহফুজ আলমকে? তাহলে কি এটা ধরে নিতে হবে যে মাহফুজ আলমের যেটা পোস্ট করা সেটা প্রাথমিকভাবে যদি মনে করানো হয় যে না এটা ভুল করে করা, অনিচ্ছাকৃতভাবে করা, কিন্তু তাহলে অন্তত সেই অনিচ্ছাকৃতভাবে ভুলেরও তো একটা সংশোধনের প্রয়োজন হয়, যেটাকে সরকারি বিবৃতি বলা হয়। সেরকম তো কোনো বিবৃতি ইউনূস প্রশাসনের তরফ থেকে বা মাহফুজ আলমের তরফ থেকে পাওয়া গেল না। তার মানে কি এটাই ধরে নিতে হবে যে ইউনূস প্রশাসন এটাই চাইছে যে তারা যেভাবে তাদের কখনো প্রাক্তন পুলিশ কর্তা, কখনো প্রাক্তন সেনা কর্মী, তারা বলেছেন যে তারা সেভেন সিস্টার্স দখল করে নেবে, বিএনপি নেতা বলেছে বাংলা, বিহার, উড়িষ্যা দখল করে নেবে, কলকাতা দখল করবে, তাহলে কি এটা পাগলের প্রলাপ নয়? এটা ইউনূসের পোষিত এই ইচ্ছা, যেটা ইউনূস নিজে বলছেন না, কিন্তু তার যারা উপদেষ্টা, তার যারা ডান হাত বাঁ হাত এজেন্সি, তাদের মাধ্যমে তিনি সেটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। তাহলে সেটা যদি তা না হয়, তাহলে মাহফুজ আলম যিনি একজন আধিকারিকও বটে, সেই জায়গা থেকে তিনি কি করে এই ধরনের পোস্ট করেন এবং কোন রকম ক্ষমা চাওয়ার প্রয়োজনও বোধ করেন না? ইউনূস সরকার কি করছে? তাহলে কি সার্বভৌমত্ব নষ্ট করার চেষ্টা করা হচ্ছে? তারা একদিকে যেরকম পাকিস্তানের সঙ্গে গোপনে বৈঠক করছে, পাকিস্তানের সেনা আধিকারিকের সঙ্গে বাংলাদেশের সেনা আধিকারিক বৈঠক করছে, কখনো চীনের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করছে রাত্রিবেলা অন্ধকারে, পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব গাঢ় থেকে গাঢ়তর হচ্ছে। সেই জায়গা থেকে এবার বারবার প্রকাশ্যে দেখেছি কিভাবে তাদের ভারত বিদ্বেষ ছত্রে রয়েছে। যতদিন যাচ্ছে সেই ভারত বিদ্বেষ আরো বেশি প্রকাশ্যে আসছে। কোনো ভাবনা চিন্তা না করে তারা কিভাবে এতদিন ধরে উপকৃত হয়েছেন বা হচ্ছেন, চাল ডাল চিনি থেকে শুরু করে যাবতীয় কিছু তাদের আমাদের উপরে ছাড়া ভরসা করার জায়গা নেই। তাদের যে অর্থনীতি এই মুহূর্তে দাঁড়িয়ে, সেই জায়গা থেকে ভারত যদি কিছু না দেয়, যদি এমনকি ইলেকট্রিসিটিও না দেয়, কোথায় যাবে বাংলাদেশ? অস্ত্র ব্যবসায়ীদের পোয়া পারো। পাকিস্তান থেকে জাহাজ অস্ত্র ঢুকছে বাংলাদেশে। এই অস্ত্র ভারতকে আক্রমণ করবার জন্য। বাংলাদেশকে ভারত বিরোধী শক্তির নতুন বাংকার বানাতে চাইছে আল কায়দা। বাংলাদেশের পর ভারতকেও শেষ করতে চায় ডিপ স্টেট। আরেকটা বাংলাদেশ হতে দেব না ভারতকে। ভারতে থেকে কারা ভারতকেই দুর্বল করতে চায়, কারা মদত দিচ্ছে, তার জবাব চায় বাংলা। আরো বিপাকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। মায়ানমারে আরো বিধ্বংসী আরাকান আর্মির দখলে পশ্চিম মায়ানমারের তাউনগোপ। মায়ানমারে আরো বিধ্বংসী আরাকান আর্মি। রাখাইন প্রদেশের প্রায় 90% আরাকান আর্মির দখলে। পতনের অপেক্ষায় রয়েছে আল শহরও। গা শহরেও যে কোনো মুহূর্তে ঢুকে পড়তে পারে আরাকান আর্মি। আরো বিপাকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। ইউনূসের পাশে দাঁড়ালো না চীন। মায়ানমারে বিদ্রোহীদের ডেকে আলোচনা শুরু কুনমিনে। আলোচনায় উধাও বাংলাদেশ প্রসঙ্গ। মায়ানমারের বিদ্রোহীদের সঙ্গে ব্যবসা করতে চায় চীন, সেই মতো প্রস্তুতি বেজিং এর। সেন্ট মার্টিনের কাছে আরাকান আর্মির দাপাদাপি নিয়েও নির্লিপ্ত চীন। বাংলাদেশকে গুরুত্বই দিচ্ছে না চীন। জুলাই মাস থেকে বাংলাদেশ জুড়ে চরম অরাজক পরিস্থিতি। জুলাই থেকে অক্টোবর পর্যন্ত
389 জন আওয়ামী লীগ নেতাকর্মী সমর্থককে হত্যা করা হয়েছে। প্রায় 17,000 নেতাকর্মীকে জেলে আটকে রাখা হয়েছে বলে আওয়ামী লীগ সূত্রে খবর। ইসরায়েলের যুদ্ধ থেকে বাংলাদেশের অরাজকতা, আমেরিকার চাল থেকে চীনের হাল, দেশীয় দলাদলি থেকে বিদেশের বিশাল কূটনীতি, দেশ থেকে শহর, রাজ্য থেকে জেলা, যে কোনো ঘটনার নেপথ্য কাহিনী, বিজ্ঞান, মহাকাশ, জীবন মৃত্যু, আস্থা অনাস্থা, হার জিত। ভাইরাল ট্রেন্ড। আমি স্বর্ণালী, আমি ময়ূর। আমি অনির্বাণ। আমাদের সঙ্গে দেখুন বাংলার প্রাইম টাইম, প্রতিদিন রাত 9টায়। রাজ্যে জাল পাসপোর্ট চক্রের পর্দাফাঁস। জাল পাসপোর্ট কাণ্ডে গ্রেফতার 4 জন। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্য তৈরি হতো জাল পাসপোর্ট। বারাসতের কাজীপাড়া, বসিরহাট পর্ণশ্রী থেকে গ্রেফতার পাসপোর্ট অফিসার অস্থায়ী কর্মী, গ্রেফতার কুরিয়ার সংস্থার কর্মীও। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক জাল পাসপোর্ট, 4টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ভুয়ো নথি, আমেরিকার জাল ভিসা। এভাবেই কি ডেমোগ্রাফি পরিবর্তন হবে? এভাবেই সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু এত সহজে মিলে যাবে পাসপোর্ট? এভাবে এত সহজে তৈরি হবে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের নথি? কি করে সম্ভব? কারা করছে? কারা রয়েছে এর পেছনে? আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। শঙ্কুদেব, আমরা দেখতে পাচ্ছি গতকালও দেখেছি শহরে রমরমিয়ে চলছে জাল পাসপোর্টের ব্যবসা, সেই সঙ্গে আজ আবার দেখতে পাচ্ছি রাজ্যের বিভিন্ন জায়গা থেকে সেই একই খবর উঠে আসছে। এর পেছনে কারণটা কি? মাত্র কয়েকজন দুষ্কৃতী, নাকি এর পেছনে বড় কোনো সিন্ডিকেট রয়েছে? দেখুন, এটা একটা অর্গানাইজড ক্রাইম, এটা একটা ক্লিয়ার সিন্ডিকেট রয়েছে এবং যার পেছনে সরাসরি তৃণমূল কংগ্রেসের হাত রয়েছে। এবং যে পদ্ধতিতে এনারা এখানে বাংলাদেশে অনুপ্রবেশ ঘটাচ্ছেন এবং ভোটার লিস্টে তাদের ইনকর্পোরেট করছেন, অবিলম্বে পশ্চিমবাংলাতে এদেরকে আইডেন্টিফাই করে ডিপোর্ট করা উচিত। এবং এই যে এত বড় ইন্ডাস্ট্রি চলছে, এই কারণেই বিএসএফ এর আগে বলেছিল যে 50 কিলোমিটার বর্ডারের ভেতর পর্যন্ত তাদের জুরিসডিকশনে কাজ করতে দেওয়া হোক, কিন্তু এই রাজ্য সরকার দেয়নি। এবং আপনারা লক্ষ্য করে দেখবেন তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা যাদের বাংলাদেশে সরাসরি কানেকশন পাওয়া গেছে এবং তাদের মতো ছাড়া তাদের লোকাল সার্টিফিকেট। যে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা এই ধরনের কথা বলেছেন, তার শুধুমাত্র আপনার বলা কথা বা অন্যান্য মানুষ যারা বলছেন বা বিরোধীরা বলছেন এমনটা তো নয়, হাতে গরম প্রমাণও রয়েছে রত্না বিশ্বাসের মতো নেত্রীদের বক্তব্য। আপনি আমাদের সঙ্গে থাকুন শঙ্কুদেব, আমরা একবার শোনাই বরং এই ভোটার কার্ড করে দেওয়া নিয়ে রত্না বিশ্বাস, তৃণমূল নেত্রী, তিনি ঠিক কি বলেছিলেন প্রকাশ্য সমাবেশে। সঙ্গে থাকবেন শঙ্কুদেব, শুনুন একবার রত্না বিশ্বাস কি বলছেন। আর 3 মাস পরেই আমাদের লড়াই লড়তে হবে, লোকসভা নির্বাচন, ভোটার লিস্টের কাজ চলছে। এখানে অনেক জাকিরদার নির্বাচনী এলাকায় অনেক বাংলাদেশি লোক এখানে বসবাস করেন। জাকিরদার লিঙ্কটা ভালো করতে পারে, অভিজিৎটা বললেন, আমিও বলছি। যদি লিঙ্কের কোনো সমস্যা হয়, বাংলাদেশ থেকে যারা এসছে ভোটার লিস্টের নাম তোলার সমস্যা, জাকিরদা এই কাজটা ভালো করে দেবে। আপনারা সবাই যোগাযোগ করবেন এই অফিসে। আমরা শুনলাম আপনি যে কথাটা বলছিলেন শঙ্কুদেব, রত্না বিশ্বাস কি বলছেন, একেবারে প্রকাশ্যে কি বলছেন। সত্যি এর পেছনে শুধু দুষ্কৃতীরা নেই, এর পেছনে অনেক বড় উদ্দেশ্য সাধন করার একটা চক্রান্ত রয়েছে। এই কথা বোধহয় আজকে দাঁড়িয়ে আর নতুন করে প্রশ্ন করতে হয় না শঙ্কুদেব। দেখুন, বাংলাদেশের বর্ডারে রত্নাদেবী স্টার বা বর্ডারিং ডিস্ট্রিক্টগুলোতে এই তৃণমূলের নেতারা ইনভলভ আছে এটা ভাববেন না। তৃণমূল ভবন কলকাতায় কাছে যেটা নতুন করে ওনারা তৈরি করছে, তার পেছনে গুলশন কলোনিতে ইউপির এসটিএফএস এর 15 জন বাংলাদেশিকে ধরেছিলেন, ইনক্লুডিং অল দ্য মেটেরিয়াল, যাতে জালি আধার কার্ড এবং ভোটার কার্ড তৈরি হচ্ছিল। এবং তারপরে তো পুলিশের কোনো ইনিশিয়েশন নেই। এবং আপনারা দেখবেন এই কেসেও শেষ পর্যন্ত এরা গিয়ে পৌঁছবেন না, মাথা পর্যন্ত রিচ করবেন না। কিন্তু ইতিমধ্যেই আমরা পুরো বিষয়টা কেন্দ্রীয় স্তরে অভিযোগ জানিয়েছি এবং আমরা চাই এই ঘটনার ক্ষেত্রে সেন্ট্রাল এজেন্সি ইনভেস্টিগেট করুক এবং বিদেশ মন্ত্রক এটা সিরিয়াসলি ইনভেস্টিগেট করে দরকার হলে সেন্ট্রাল সম্পর্কে আরো বেশি সচেতন হওয়া যায়। অনেক 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 ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে কথা বলছিলেন তৃণমূল নেতা, আমাদের সঙ্গে এখন ছিলেন এই মুহূর্তে বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। এবং যেটা তিনি বলছেন যে বহু তৃণমূল নেতা নেত্রী বিভিন্ন সময় এই ধরনের কথা বলেছেন এবং বাংলাদেশিদের জন্য, এমনকি রোহিঙ্গাদের জন্য তৃণমূল নেতা শুধু নয়, তৃণমূলের একেবারে যারা সর্বোচ্চ স্তরের নেতা, সিনিয়র নেতা, এমনকি রাজ্যের পদাধিকারী, মন্ত্রী, তাদেরও যে কতটা মন কাঁদে সেই ছবিও আমরা দেখেছি। আমরা